নমস্কার বন্ধুরা, আজ আমরা আলোচনা করব ক্লাস 5 রায়মার্টিন কোশ্চেন ব্যাংকের ইংরাজি থেকে 1 নম্বর স্কুলের প্রশ্ন উত্তর নিয়ে। তো চলো ভিডিওটি শুরু করা যাক। প্রথমে আছে দেখো, রিড দ্য টেক্সট কেয়ারফুলি অ্যান্ড অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন্স। অর্থাৎ আমাদের এই নিচের দেওয়া টেক্সটটি ভালো করে পড়তে হবে, তারপর নিচের এই প্রশ্নগুলির উত্তর করতে হবে। তো চলো প্রথমে আমরা টেক্সটটি ভালো করে পড়ে নিই। তোমাদের বোঝার সুবিধার্থে আমি প্রত্যেকটি লাইনের ইংরাজি উচ্চারণ এবং বাংলা মানে দুটি করে দিয়েছি, ঠিক আছে? তো চলো দেখে নিই। Father. In 1910, Nazrul met the revolutionary Nibaran Chandra Ghatak, who was his teacher. 1910 সালে নজরুলের সাথে বিপ্লবী নিবারণ চন্দ্র ঘটকের দেখা হয়, যিনি তার শিক্ষক ছিলেন। দ্য পোয়েট কুমুদরঞ্জন মল্লিক ওয়াজ দ্য হেড মাস্টার অব দ্য স্কুল নজরুল জয়েন নেক্সট। এর অর্থ হচ্ছে, নজরুল পরবর্তীতে যে স্কুলে ভর্তি হন, কবি কুমুদরঞ্জন মল্লিক ছিলেন সেই স্কুলের প্রধান শিক্ষক। প্রীতম, ডিড কুমুদরঞ্জন ইন্সপায়ার হিম টু রাইট পোয়েমস? প্রীতম বলছে, কুমুদরঞ্জন কি তাকে কবিতা লিখতে অনুপ্রাণিত করেছিলেন? ফাদার, বাবা, ইয়েস, বাট নজরুল ওয়াজ অলসো ইনফ্লুয়েন্সড বাই রবীন্দ্রনাথ অ্যান্ড দ্য পার্সিয়ান পোয়েট লাইক হাফিজ অ্যান্ড খৈয়াম। অর্থাৎ বাবা বললেন, হ্যাঁ, তবে নজরুল রবীন্দ্রনাথ এবং পারস্যের কবি যেমন হাফেজ ও খৈরাম দ্বারাও প্রভাবিত ছিলেন। এরপর আঙ্কেল রহিম বলছেন, ডিড ইউ নো দ্যাট নজরুল জয়েন্ট দ্য আর্মি আন্ডার দ্য ব্রিটিশ? তুমি কি জানতে যে নজরুল ব্রিটিশদের অধীনে সেনাবাহিনীতে যোগ দিয়েছিলেন? হি ওয়াজ ইন দ্য 49th বেঙ্গল রেজিমেন্ট। তিনি 49 নম্বর বেঙ্গল রেজিমেন্টে ছিলেন। আফটার দ্য ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার দ্য রেজিমেন্ট ওয়াজ ডিসব্যান্ডেড ইন 1920, সো হি কেম টু কলকাতা। এর অর্থ হচ্ছে, প্রথম বিশ্বযুদ্ধের পর 1920 সালে রেজিমেন্টটি ভেঙে দেওয়া হয়, তাই তিনি কলকাতায় চলে আসেন। এবার ফাদার বলছেন, অ্যাট দ্যাট টাইম ইন্ডিয়ানস হ্যাড রাইজেন এগেনস্ট দ্য ব্রিটিশ রুল। বাবা বললেন, সেই সময় ভারতীয়রা ব্রিটিশ শাসনের বিরুদ্ধে সোচ্চার হয়েছিল। নজরুলস পোয়েট প্রোটেস্টেড এগেনস্ট দ্য ক্রুয়ালিটি অব দ্য ব্রিটিশ ইন হিজ ওন ওয়ে। নজরুল ব্রিটিশদের নিষ্ঠুরতার বিরুদ্ধে নিজের মতো করে প্রতিবাদ করেছিলেন। ইনফ্যাক্ট হি অলসো স্টার্টেড রাইটিং পোয়েমস, এসেস অ্যান্ড সংস টু ভয়েস হিজ প্রোটেস্ট। অর্থ হচ্ছে, আসলে তিনি তার প্রতিবাদ জানাতে কবিতা, প্রবন্ধ ও গান লিখতে শুরু করেন। হি ইজ দ্য রিবেল পোয়েট অফ ইন্ডিয়া। তিনি ভারতের বিদ্রোহী কবি। এবার দেখো, প্রথমে আছে এতে চুজ দ্য কারেক্ট অ্যান্সার, সঠিক উত্তরটিকে আমাদের চয়ন করতে হবে। তো হাফিজ অ্যান্ড খৈয়াম ওয়ার, মানে হাফিজ এবং খৈয়াম ছিলেন ইরানি পোয়েটস। নেক্সট আছে দেখো, নিবারণ চন্দ্র ঘটক ওয়াজ এ রিবেল। নিবারণ চন্দ্র ঘটক ছিলেন একজন বিদ্রোহী ছিলেন। নজরুল ওয়াজ ইন দ্য 49th বেঙ্গল রেজিমেন্ট। নজরুল 49 নাম্বার বেঙ্গল রেজিমেন্টে ছিলেন। বিতে আছে দেখো, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, শূন্যস্থান পূরণ করতে বলেছে। দ্য সিটিজেন অফ পার্সিয়া ইজ কল্ড পার্সিয়ান। নেক্সট আছে, অর্থাৎ এর বাংলা মানে হচ্ছে, পারস্য নাগরিকদের পার্সিয়ান বলা হয়। এ পার্সন হু ফাইটস এগেনস্ট অথরিটি ইজ কল্ড রেবেল। যিনি কর্তৃপক্ষের বা যারা কর্তৃপক্ষের বিরুদ্ধে লড়াই করেন তাকে বিদ্রোহী বলা হয়। এরপর আছে দেখো, কুমুদরঞ্জন মল্লিক ওয়াজ দ্য হেডমাস্টার অফ নজরুল স্কুল। কুমুদরঞ্জন মল্লিক নজরুলের স্কুলের প্রধান শিক্ষক ছিলেন। সিতে আছে দেখো, অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন্স, নিচের প্রশ্নগুলি উত্তর দিতে বলেছে। হু ইন্সপায়ার্ড নজরুল টু রাইট পোয়েমস? কে নজরুলকে কবিতা লেখার জন্য অনুপ্রাণিত করত? উত্তর হবে কুমুদরঞ্জন মল্লিক, রবীন্দ্রনাথ অ্যান্ড পার্সিয়ান পোয়েটস লাইক হাফিজ অ্যান্ড খৈয়াম ইন্সপায়ার্ড নজরুল টু রাইট পোয়েমস। এর অর্থ হচ্ছে, কুমুদরঞ্জন মল্লিক, রবীন্দ্রনাথ এবং হাফেজ ও খৈয়ামের মতো পারস্যের কবিরা নজরুলকে কবিতা লিখতে অনুপ্রাণিত করেছিলেন। এরপর আছে, হাউ ডিড নজরুল প্রোটেস্ট এগেনস্ট দ্য ব্রিটিশ? নজরুল ব্রিটিশদের বিরুদ্ধে কিভাবে প্রতিবাদ করতেন? উত্তর হবে, নজরুল প্রোটেস্টেড এগেনস্ট দ্য ব্রিটিশ বাই রাইটিং পোয়েমস, এসে অ্যান্ড সং।
নজরুল কবিতা, প্রবন্ধ এবং গান লিখে ব্রিটিশদের বিরুদ্ধে প্রতিবাদ করেছিলেন। নেক্সট প্রশ্ন আছে দেখো, রাইটিং স্কিল চলে আসবো আমরা। রাইটিং স্কিলে বলেছে প্যাসেজের লাইন ভিত্তিক, এখানে বাংলা মানেও দিয়ে দেওয়া হয়েছে। সরি, রাইটিং বলছে, রিডিং স্কিল এটা আনসিন, ঠিক আছে। সুকান্ত ভট্টাচার্য ওয়াজ বর্ন অন 15 আগস্ট ইন 1926 ইন কলকাতা। সুকান্ত ভট্টাচার্য 1926 সালে 15 আগস্ট কলকাতায় জন্মগ্রহণ করেন। হি ওয়াজ কল্ড দ্য ইয়ং নজরুল অ্যান্ড দ্য টিনেজ রিবেল পোয়েট। তাকে কিশোর নজরুল এবং কিশোর বিদ্রোহী কবি বলা হতো। হিজ নোটেবল রাইটিংস আর ছাড়পত্র, পূর্বাভাস, ঘুম নেই, হরতাল, অভিযান, ইটিসি। অর্থাৎ তার উল্লেখযোগ্য লেখাগুলি হলো ছাড়পত্র, পূর্বাভাস, ঘুম নেই, হরতাল, অভিযান ইত্যাদি। হিজ ফাদার্স নেম ওয়াজ নিবারণ চন্দ্র ভট্টাচার্য অ্যান্ড মাদার্স নেম ওয়াজ সুনীতি দেবী। তার বাবার নাম ছিল নিবারণচন্দ্র চট্টোপাধ্যায় এবং মায়ের নাম ছিল সুনীতি দেবী। সুকান্ত ভট্টাচার্য ডাইড অন 13 May 1947 at the age of 20 due to টিউবারকুলোসিস। সুকান্ত ভট্টাচার্য 1947 সালের 13 মে যক্ষা রোগের কারণে মাত্র 20 বছর বয়সে মারা যান। এখন আমরা এখান থেকে দেওয়া প্রশ্নগুলির উত্তর করে নেব। এখানে বলে দেবো ট্রু অর ফলস লিখতে হবে। দেখে নাও, সুকান্ত ভট্টাচার্য ওয়াজ দ্য নেফিউ অফ বুদ্ধদেব ভট্টাচার্য, এটা সত্য হবে। সুকান্ত ওয়াজ কল্ড কিশোর বিদ্রোহী কবি। সুকান্তকে কিশোর বিদ্রোহী কবি বলা হতো, এটাও সত্য, তাই টি লিখে দেবো। সুকান্ত ভট্টাচার্য ডায়েড অন টিউবারক্লোসিস ডিজিজ, অর্থাৎ সুকান্ত ভট্টাচার্য যক্ষা রোগে মারা যান, এটাও সত্য। সুকান্ত ওয়াজ কল্ড দ্য ইয়ং নজরুল, সুকান্তকে তরুণ নজরুল বলা হতো, এটাও সত্য, তাই আমরা এখানে টি লিখে দেবো। 3 নম্বর আছে দেখো, গ্রামার অ্যান্ড ভোকাবুলারি পার্টে চলে আসবো। বিডি রয় টোল্ড দেম দ্য স্টোরি অফ অ্যান অক্স অ্যান্ড দ্য ফ্রগ। বিডি রায় তাদের একটি ষাঁড় এবং একটি ব্যাঙের গল্প বলেছিলেন। এরপর আছে দেখো, আফটার হ্যাভিং আ গুড মিল দ্য মাঙ্কি ডিসাইডেড টু রিটার্ন। ভালো খাবার খাওয়ার পর বানরটি ফিরে যাওয়ার সিদ্ধান্ত নিল। এরপর আছে, হিজ অর্ডার ওয়াজ টু পানিশ দ্য প্রিজনার্স। তার আদেশ ছিল বন্দীদের শাস্তি দেওয়া। এরপর আছে, অনলি হিজ ব্যাক ওয়াজ অ্যাভাব দ্য ওয়াটার। শুধু তার পিঠ জলের উপরে ছিল। এরপর আছে দেখো, বিডি রয় থট দেম। প্রোনাউন্সিয়েশন, এটা সঠিক উত্তরটি চয়ন করতে হবে, তো সঠিক উত্তর হবে থট দেম প্রোনাউন্সিয়েশন, এটা হবে সঠিক উত্তর, ঠিক আছে। বিডি রায় তাদের উচ্চারণ শিখিয়েছিলেন। নেক্সট আছে, উই ড্রিঙ্ক ওয়াটার এভরি ডে, এটা হবে সঠিক উত্তর, আমরা প্রতিদিন জল পান করি। এরপর আছে, দ্য অ্যাডভার্ব ফ্রম এ কমপ্লিট ইজ কমপ্লিটলি। কমপ্লিটের অ্যাডভার্ব রূপ হলো সম্পূর্ণরূপে। এরপর আছে দেখো, মিতা ইজ প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স করতে বলেছে, এইচের দাগের প্রশ্নটা, তো মিতা ইজ সুইমিং হবে, ঠিক আছে। এরপর আছে, জাস্ট ওপেন ইউর মাউথ ওয়াইড, আইডেন্টিফাই দ্য টাইপ অফ সেন্টেন্স। এটা কি সেন্টেন্স বা কেমন ধরনের বাক্য সেটা খুঁজে বের করতে হবে, সেটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স বা এটা অনুজ্ঞাসূচক বাক্য। এরপর আছে দেখো, আই হ্যাড, যে প্রশ্ন, আই হ্যাড নেভার গন টু মাই স্কুল সিন্স দেন, আইডেন্টিফাই দ্য টেন্স। এটা কি কাল বা কি টেন্স সেটা নির্ণয় করতে হবে, এটা হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স বা এটা পুরাঘটিত অতীতকাল। 4 নম্বর আছে দেখো, ফাইন্ড ওয়ার্ড ফ্রম আনসিন প্যাসেজ। স্টাইল থেকে হবে স্ট্যান্স, মানে ভঙ্গি বা ধরন। এখন আমরা চলে আসবো রাইটিং স্কিলে। স্টোরি রাইটিং দিয়েছে এখানে, তো দেখো টাইটেল দেওয়া আছে, টাইটেল হবে দ্য ক্লেভার ফক্স অ্যান্ড দ্য ফুলিশ গোট। ওয়ান্স এ ফক্স ফেল ইন্টু এ ওয়েল, একদা এক শেয়াল কুয়োয় পড়ে গিয়েছিল। হি ট্রাইড হার্ড বাট ফেল টু গেট আউট, সে অনেক চেষ্টা করেও বের হতে পারল না। আফটার সাম টাইম এ থার্স্টি গোট কেম দেয়ার, কিছুক্ষণ পর এক তৃষ্ণার্ত ছাগল সেখানে এলো। দ্য ফক্স টোল দ্য গোট দ্যাট দ্য ওয়াটার ওয়াজ ভেরি সুইট অ্যান্ড আস্কড হিম টু ড্রিঙ্ক, শেয়ালটি ছাগলকে বলল যে জল খুব মিষ্টি এবং তাকে পান করতে বলল। দ্য ফুলিশ গোট জাম্পড ইন্টু দ্য ওয়েল, বোকা ছাগলটি কুয়োয় ঝাঁপ দিল। দ্য ফক্স ইমিডিয়েটলি ক্লাইম্বড অন দ্য গোটস ব্যাক অ্যান্ড গট আউট,
শেয়ালটির সাথে সাথে ছাগলের পিঠে চড়ে বাইরে বেরিয়ে এলো। দ্য পোর গোট রিমাইন্ড ইন দ্য ওয়েল, বেচারা ছাগলটি কুয়োর মধ্যেই রয়ে গেল। এই মোরাল হচ্ছে লুক বিফোর ইউ লিভ, অর্থাৎ ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না।